আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অল এমসিকিউ শর্টকাটস ইন ওয়ান ক্লাস এই সিরিজের আজকে আমরা পড়ব আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী এবং বহুপদী সমীকরণ অধ্যায়টা। এই অধ্যায়টা কিন্তু তুলনামূলক অন্য অধ্যায়গুলোর চাইতে ছোট আছে এবং অনেক সহজ, তাই না? অধ্যায়টা অনেক সহজ আছে। সো বহুপদী অধ্যায় থেকে তোমার একাডেমিক বলো, তোমার অ্যাডমিশন বলো, সব জায়গায় কোশ্চেন মাস্ট থাকবেই। সো এই ক্লাসটা কারা করতে পারবা? তোমার যদি বহুপদী অধ্যায়টা অন্তত একবার পড়া থাকে, ভুলে গেলে কোনো সমস্যা নাই, তুমি জাস্ট একবার পড়ছো, তাইলে তোমার জন্য এই ক্লাসটা একদম পারফেক্ট, তুমি ক্লাসটা করতে পারবা। ওকে, সো আমরা আজকের ক্লাসে মেইনলি হলো বহুপদী অধ্যায়ের যতগুলা শর্টকাটস পসিবল বা যেগুলা মেইনলি আমাদের পরীক্ষায় বেশি আসে বা যেগুলা মনে রাখার মতো, এই ধরনের শর্টকাটসগুলো নিয়ে কথা বলবো। বহুপদী অধ্যায়ের অনেক কিছুই কিন্তু ক্যালকুলেটর দিয়ে সরাসরি করা যায়, সেগুলো আমি ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। বাট যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তাদের কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না। আবার এমন অনেক শর্টকাটস আছে যেখানে তুমি যদি ক্যালকুলেটর অ্যাপ্লাই করতে যাও, তুমি দেখা যাবে শর্টকাটস অ্যাপ্লাই করলে তার চেয়ে বেশি ফাস্ট হচ্ছে। তো আমরা সবগুলাই দেখবো ইনশাল্লাহ আজকের ক্লাসে। চলো আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা টোটাল কি কি শিখবো? আচ্ছা, এখানের ফন্টগুলা খুব বাজে হয়েছে, মানে মূলত আমি যে ফন্টে আসলে এখানে টাইপ করা, এটা ফন্ট আসলে নষ্ট হয়ে গেছে আমার পিডিএফ করার পরে। ওকে, একটা সমস্যার জন্য। তো সমস্যা নয়, তোমরা লেখাগুলা মেইনলি বুঝলেই হইতেছে। খেয়াল করো, তো আমরা এই যে টোটাল 7টা জিনিস ইনশাল্লাহ আজকের ক্লাসে দেখব। তো চলো আমরা একটা করে দেখা শুরু করি, ঠিক আছে? তো আমাদের প্রথম টাইপটা হচ্ছে বহুপদী হওয়ার শর্ত। বহুপদী হওয়ার শর্ত, খেয়াল করো। সো আমরা একটা ফাংশন বা একটা রাশিকে বহুপদী রাশি কখন বলবো? মেইন শর্তটা আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে চলকের ঘাত ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না। আমরা জানি যে কোনো একটা রাশি বা একটা তোমার সমীকরণে কিন্তু একটা তোমার কি একটা চলক থাকে। সো এই যে চলকের যে ঘাত বা চলকের যে পাওয়ার, সেটা ভগ্নাংশ সংখ্যা বা কোনো তোমার নেগেটিভ নাম্বার হইতে পারবে না। যদি এই কন্ডিশনটা ফিল আপ করে তাইলে আমরা বলবো সেটা হলো বহুপদী রাশি, আর যদি সেটা ফিল আপ না করে বলবো বহুপদী রাশি না। একটা এক্সাম্পল দিই। ধরো বললাম আমি যে x² প্লাস 2x প্লাস 5। ওকে, তুমি দেখো এটা কি বহুপদী রাশি নাকি বহুপদী রাশি না? অবশ্যই বহুপদী রাশি। কেন? কারণ দেখো এখানে ধরো 5x⁻0, 5-এর সাথে 1 গুণ আছে, x⁻0 মানে 1। তুমি খেয়াল করে দেখো, এই যে চলকের পাওয়ার এখানে 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0। তো চলকের পাওয়ার কিন্তু পজিটিভ নাম্বার বা আমার অঋণাত্মক সংখ্যাগুলা। এখানে শর্ত কি? ভগ্নাংশ হওয়া যাবে না এবং নেগেটিভ নাম্বার হওয়া যাবে না। 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারবে। সো এখানে দেখো তোমার সবগুলা কিন্তু পজিটিভ সংখ্যা এবং 0 আছে, মানে কোনো ভগ্নাংশ নাই, কোনো নেগেটিভ নাম্বার নাই। তাহলে কি এটা একটা বহুপদী রাশি বলতে পারবো। আবার আমি তোমাকে বললাম ধরো যে 1/x প্লাস x³ প্লাস x², এটা কি বহুপদী রাশি নাকি রাশি না বলো তো? দেখো এখানে চলকের ঘাত পজিটিভ, এখানে পজিটিভ, এইখানে খেয়াল করো তো তুমি চলকের ঘাত কি? এখানে কিন্তু x⁻−1 আছে, তাই না? 1/x মানে কি? x⁻−1। তো এটা কি আমার শর্ত ফিল আপ করলো না? কিন্তু শর্ত হইতেছে নেগেটিভ ঘাত হইতে পারবে না, বাট এখানে কিন্তু x এর ঘাতটা নেগেটিভ হইছে, তাহলে এটা কি বহুপদী না। ওকে, সো তুমি মেইনলি এই দুইটা জিনিস চেক করবা। চলকের ঘাত কি ভগ্নাংশ, যেমন ধরো যে x⁻½ x⁻1/3, মানে ভগ্নাংশ কোনো সংখ্যা যদি পাওয়ারে থাকে বা নেগেটিভ কোনো নাম্বার থাকে, তখন আমি বলবো সেটা বহুপদী না। বাট যদি পজিটিভ নাম্বার বা 0 থাকে আমরা বলবো সেটা বহুপদী। মেইনলি অঋণাত্মক সংখ্যা থাকলে আমরা বহুপদী বলতে পারবো। ঠিক আছে ভাই, পারবো ইনশাল্লাহ। এখন আমাকে এটার অ্যান্সার দাও সবাই। এখানে কি বলে দেখো তো, কোন ফাংশনটা বহুপদী? খেয়াল করো, তুমি আমার সাথে জাস্ট মিলাও। দেখো এখানে কি আছে? এখানে কিন্তু x⁻½ আছে। √x মানে কি? x⁻²। তাহলে এটা বহুপদী হবে না। এখানে দেখো কি আছে? x⁻−2 আছে, তাহলে এটাও বহুপদী হবে না।
এখানে দেখো এক্স টু দি পাওয়ার -1 আছে, এটাও বহুপদী হবে না, একমাত্র এটাই হচ্ছে আমার বহুপদী, যেখানে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এবং নেগেটিভ নাম্বার হইলে বহুপদী হবে না। এটা কিন্তু খুব নর্মাল এমসিকিউ, পরীক্ষায় চলে আসতে পারে, জাস্ট তুমি মেন জিনিসটা খেয়াল রাখলে হয়ে যাবে। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। ওকে, এখন দেখো দ্বিঘাত সমীকরণের মূল নিয়ে আমরা একটু পড়াশোনা করব, মূল সহগ নিয়ে। নর্মালি ধরো এটা হচ্ছে আমার একটা দ্বিঘাত সমীকরণ। সো এখানে আমার দ্বিঘাত মানে কি, এক্স এর দুই ঘাত থাকবে। তো আমরা সবাই জানি এটা, সেটা হচ্ছে যে এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে কি আমরা কি জানি যে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু -b/a। তো বিটা কি, এক্স এর সহগ, এটা কি এক্স স্কোয়ারের সহগ। মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু c/a। সি হলো আমার ধ্রুবপদ আর এ হচ্ছে আমার কি, এক্স স্কোয়ারের সহগ। এইটুকু আশা করি আমরা সবাই জানি। এখন দেখো আমাদের এই শর্তগুলো একটু মনে রাখলে এমসিকিউতে অনেক ফাস্ট আমরা অ্যান্সার করতে পারি। এগুলা না মনে রাখলে তুমি যে একবারে পারবা না বিষয়টা এমন না, বাট মনে রাখলে তুমি আর একটু ফাস্ট করতে পারবে। আমি তোমাকে বলে দিচ্ছি তোমার কোনগুলা মনে রাখা লাগবে বা কোনগুলা না রাখলেও চলবে। খেয়াল করো, প্রথমত এটা আমার একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো যদি একটা সমীকরণের একটা মূল 0 হয়, একটা মূল যদি 0 হয়, তাহলে ওই সমীকরণের c = 0 মানে কি, এই ধ্রুবপদের ভ্যালু হচ্ছে 0। যদি একটা সমীকরণের একটা মূল 0 হয়, তার মানে কি ওই সমীকরণের ধ্রুবপদ 0 হবে, বা আমার ধ্রুবপদ এখানে c0 হবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেই, ধরো যে বললাম 3x² + 5x = 0, এটার কিন্তু ধ্রুবপদ 0, এটার অবশ্যই একটা মূল 0 হবে। তুমি দেখো এটা 0 দ্বারা সিদ্ধ হচ্ছে। সো আমরা যেটা মনে রাখবো, যদি কোনো সমীকরণের একটা মূল 0 হইতে হয়, তাহলে ওই সমীকরণের কোনো ধ্রুবপদ থাকা যাবে না। কেন যাবে না বলো তো? তুমি দেখো একটা সমীকরণ যদি 0 মূল হয়, তার মানে কি অবশ্যই 0 দ্বারা সিদ্ধ হবে সে। যদি সি এর কোনো ভ্যালিড মান থাকে 0 বাদে, তাহলে কিন্তু 0 দ্বারা সিদ্ধ হবে না। ওকে, সো তুমি দেখো এখানে এই সমীকরণ কিন্তু 0 দ্বারা সিদ্ধ হচ্ছে। তুমি বাম পাশে 0 বসাও, বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে। আবার দেখো, ধরো আমি এটা বললাম, এটা একটা সমীকরণ। সো এই সমীকরণটার একটা মূল কি 0? না, কিন্তু তুমি এখানে দেখো তো 0 দ্বারা সিদ্ধ করা যায় কিনা। বাম পাশে 0 বসাও, সেটাকে সিদ্ধ করবে না। বাম পাশে 0 বসালে কিন্তু 13 থেকে যাচ্ছে। সো আমরা মনে রাখবো কি, আমরা মনে রাখবো এটা যদি একটা সমীকরণের একটা মূল 0 হইতে হয়, তাহলে ওই সমীকরণের ধ্রুবপদ সি এর মানটা 0 হইতে হবে, বা ধ্রুবপদ থাকা যাবে না। ঠিক আছে, এবার দেখো যদি দুইটা মূলই 0 হয়, যে একটা সমীকরণের দুইটা মূলই 0, তাহলে আমরা কি মনে রাখবো, b = 0, c = 0। এরকম আসলে থাকে না এই টাইপের সমীকরণ। যেমন ধরো যে b = 0, c = 0 হলে আলটিমেটলি সমীকরণ কেমন হবে, x² = 0, এই টাইপের একটা সমীকরণ হবে। সো এই টাইপের সমীকরণ তুমি খুব একটা দেখবা না, এটা জাস্ট পড়ে রাখতেছো, এটা খুব একটা লাগবে না। 3 নম্বরে আসো, মূলদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে b = 0। এটা ইম্পর্টেন্ট, খেয়াল করো, আমি তোমাকে একটু বোঝাই। ধরো এখানে কি বলতেছি, মূলদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। ধরো একটা সমীকরণের মূল হইতেছে, একটা সমীকরণের মূল হলো 4 এবং -4। দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকবে। তো আচ্ছা, আমি এখানে কি বলছি, মূলদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। দেখো এই যে একটা 4 একটা -4, এটা কিন্তু মেইনলি 4, জাস্ট একটা প্লাস একটা মাইনাস। তুমি ধরো আলফা মাইনাস আলফা, আলফা মাইনাস আলফা, এরকম দুইটা মূল আছে। আমরা কি জানি বলো তো, মূলদ্বয়ের যোগফল = কি, -b/a। তুমি দেখো এটা আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু b = আর গুণ করলে 0 হয়ে যাচ্ছে, কারণ এটা যেহেতু 0। সো আমি এখান থেকে বুঝতেছি b এর মানটা 0। আমার কনক্লুশন কি, কনক্লুশনটা হইতেছে, যদি আমি দেখি যে একটা সমীকরণের দুইটা মূল পরস্পর সমান এবং তারা একটা পজিটিভ একটা নেগেটিভ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে আমি বলবো কি, সেই সমীকরণের b এর মানটা 0। b এর মান 0 মানে কি, x এর সহগ থাকবে না, মানে x যুক্ত কোনো পদ থাকবে না। একটা এক্সাম্পল দিয়ে চলো, ধরো
5x² মাইনাস ধরো যে তোমার এখানে আছে 12, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এই সমীকরণের কিন্তু বি এর মানটা 0, এই সমীকরণের কিন্তু বি এর মানটা 0। তুমি দেখো এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু একটা হবে যে √12/5, একটা হবে -√12/5, তাই না? আমি একটু জাস্ট কমপ্লেক্স এক্সাম্পল দিলাম, তুমি নর্মালভাবে চিন্তা করলে দেখবা এটা পরস্পর সমান, একটা পজিটিভ একটা নেগেটিভ। সো আমরা মেইনলি যেটা মনে রাখবো, যদি একটা সমীকরণের দুইটা মূল পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয়, তার মানে কি বি এর ভ্যালুটা 0 বা এক্স যুক্ত কোনো পদ সমীকরণে এক্সিস্ট করবে না। ঠিক আছে ভাইয়া, পারবো। এবার আসো, একটা মূল যদি অপরটার উল্টা বা গৌণিক বিপরীত হয়, খেয়াল করো এটা খুবই সহজ। একটা মূল যদি আরেকটার উল্টা বা গৌণিক বিপরীত হয় তাহলে কি হবে? তাইলে যেটা মেইনলি আমরা মনে রাখবো সেটাই হলো C = A। খেয়াল করো, খুব সহজ। ধরো একটা মূল আলফা আর একটা মূল 1/α, একটা মূল আরেকটার উল্টা এবং গুণ করলে দেখো 1 আসে। গৌণিক বিপরীতক মানে গুণ করলে 1 আসবে। তাহলে দেখো আমরা জানি কি মূলদ্বয়ের গুণফল = C/A, একটা সাধারণ সমীকরণে। তাহলে দেখো তো কি আসে, C = কিন্তু A আসে। ওকে, সো এটা দেখো তুমি, তাইলে আমরা কি মনে রাখবো যে যদি পরস্পর উল্টা বা গৌণিক বিপরীতক হয় তার মানে ওই সমীকরণের C আর A সমান হইতে হবে, তার মানে ধ্রুবপদ আর x² এর সহগ সেম হইতে হবে। সো তুমি এটা জানলেই তুমি অ্যান্সার করে আসতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবং লাস্ট অফ অল দেখো, দুইটা মূল যদি নেগেটিভ হয় তাহলে আমার এই যে এক্সিস মানে ABC তিনটা যে আমার সহগ আছে, তিনটা একই চিহ্ন বিশিষ্ট হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তুমি চাইলে জাস্ট দেখে রাখতে পারো, এটা পরীক্ষা আসার মতো না। সো আমি একটু সামারি করি। তোমার মেইনলি এখান থেকে যেটা মনে রাখতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই প্রথমটা যে একটা মূল যদি 0 হয় তার মানে ধ্রুবপদ 0 হবে। যদি একটা সমীকরণের দুইটা মূল সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তার মানে B = 0। আর যদি একটা মূল অপরটার উল্টা বা গৌণিক বিপরীত হয় তাইলে C = A। এই তিনটা জিনিস তুমি একটু খেয়াল রাখো, তাইলে দেখবো অনেক ফাস্ট হয়ে যাবে। এগুলা কিন্তু ধরো তোমার মনে নাই, সমস্যা না, তুমি নর্মালি ওইতে করে আসতে পারবা। আমি তোমাকে দেখাইছি কিন্তু, দেখো এই যে আমরা কিন্তু এখান থেকে সব কিন্তু প্রুফ করছি যে C = A কেমনে হচ্ছে, তারপরে B = 0 কেমনে হচ্ছে। সো মনে না থাকলে খুব একটা সমস্যা নাই, বাট তুমি ইন জেনারেল প্র্যাকটিস করতে পারো, তাইলে দেখবা একটু ফাস্ট হয়ে যাচ্ছ এই ক্যালকুলেশনগুলোতে। ঠিক আছে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। ওকে, এবার দেখো আমরা এই কোশ্চেনটা একটু সমাধান করি, চলো। এখানে কি বলে দেখো তো, একটা মূল 0 হলে বলো, আমাকে বলো C এর মান কত? চোখের দেখায় অ্যান্সার, C এর ভ্যালু হচ্ছে 0। একটা মূল 0 হলে অবশ্যই ধ্রুবপদ 0 হইতে হবে। ঠিক আছে ভাইয়া, এটা অ্যান্সার করো তো। দেখো এটা কেউতে আসছে তোমার 19-20 সেশনে, খুলনা ইউনিভার্সিটি। তো এখানে কি বলে, মূলদ্বয় একটা অপরটার সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। ধরো তোমার কিছু ধরো তোমার মনে নাই, তুমি কি করবা? আমরা ধরবো একটা মূল হলো আলফা আর একটা মূল হলো -α। আমার ধরো পরীক্ষা হলে মনে নাই যে আমি কি শর্ত পড়ছিলাম, সমস্যা নাই। তাহলে আমার বলছে কি একটা অপরটার সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তাহলে একটা আলফা আর একটা কি -α। তো এখান থেকে আমি কি করতে পারি, মূলদ্বয়ের যোগফল = -B/A। তুমি দেখো এখান থেকে তোমার চলে আসে B এর ভ্যালুটা 0, যেটা কিন্তু আমরা শর্ত আকারে পড়ছিলাম যে যদি আমার মূলদ্বয় একটা অপরটার সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে ওই সমীকরণের B = 0। তো B = 0 মানে কি x এর সহগ = 0। দেখো x এর সহগ কত, 6 - 2k, এটা = 0। তাহলে k এর মান কত, 3, অ্যান্সার। ওকে, সো তোমার যদি মনে না থাকে তোমাকে জাস্ট একটু ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসতে হবে, বাট তোমার যদি মনে থাকে তোমার এ পর্যন্ত আসা লাগবে না, তুমি সরাসরি এটা লিখে দিতে পারবা। ওকে, এতটুকুই জাস্ট পার্থক্য, খুব একটা মেজর ডিফারেন্স না। ঠিক আছে ভাই, বুঝছি। এবার আসো প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ। ধরো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমন থাকে যে তোমাকে একটা সমীকরণের মূল দিয়ে দিল, ধরো সে বললো 1/x বিশিষ্ট মূল কেমন হবে। আমি একটা এক্সাম্পল এখানে দেই তোমার, দেখো এই যে এখানে অনেকগুলো আমি লিখে রাখছি যে কি থাকলে আমরা কি বসাই, এগুলা অনেকে আশা করি জানো, আমি একটা জাস্ট দেখাই। দেখো আমাকে ধরো আমার একটা সমীকরণ ধরো যে এটা আছে
এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। ধরো এই সমীকরণের মূল হইল আলফা আর বিটা ধরে নাও। এখন তোমাকে বললো যে 1 বাই আলফা 1 বাই বিটা এই মূল বিশিষ্ট সমীকরণটা লিখো তুমি। তাহলে কেমনে লিখবা বলো তো? এটা কিন্তু খুব সহজ। দেখো আমরা কি করি মেইনলি, আমার 1 বাই আলফা আর 1 বাই বিটা যুক্ত মূল লাগবে, তাই না? সো এই মূল বিশিষ্ট একটা সমীকরণ হবে, এই মূল বিশিষ্ট একটা সমীকরণ হবে। তো ওই সমীকরণও কিন্তু এক্স এর মাধ্যমেই হবে। তো আমার দেখো আমার যে নির্ণেয় সমীকরণ, আমার যে নির্ণেয় সমীকরণ সেই সমীকরণের চলক কি এক্স। আমি তোমাকে জাস্ট প্রসেসটা বোঝাচ্ছি আর কিচ্ছু না, আমি এরপরে শর্টকাটসটা বলতেছি। তাহলে যেহেতু এটা হলো একটা সমীকরণের মূল, তো আমি সেই সমীকরণের মূল বা চলক হলো যে এক্স, তাই বলতে পারি এক্স সমান 1 বাই আলফা, এক্স সমান 1 বাই আলফা। তাহলে এখান থেকে দেখো তো আলফা সমান কি হচ্ছে, আলফা সমান 1 বাই এক্স হচ্ছে। তাহলে দেখো এই আলফা আবার কিন্তু এই সমীকরণের মূল, তাহলে আলফা দ্বারা অবশ্যই কি এই সমীকরণটা সিদ্ধ হবে, তাই না? অবশ্যই। তাহলে আলফার মান এখানে বসাও। তাহলে আমি বলতে পারি যে আলফা দ্বারা যেহেতু সিদ্ধ হবে তার মানে কি এক্স এর জায়গায় আলফা বসবে, বি আলফা প্লাস সি। এবার তুমি আলফার মান বসাও, তাহলে দেখো কি আসে, 1 বাই এক্স স্কোয়ার বি ইন্টু 1 বাই এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই এক্স কিন্তু আমার নির্ণেয় সমীকরণের যে চলক, কারণ এই এক্স, এবার তুমি দেখো এখানে সমাধান করলে তোমার একটা নতুন সমীকরণ চলে আসবে। তো আমরা মেইনলি সরাসরি আসলে কি মনে রাখি, দেখো আমার এখানে এটা আলফা বিটা যুক্ত সমীকরণ দেওয়া ছিল, আমাকে 1 বাই আলফা 1 বাই বিটা যুক্ত সমীকরণ বের করতে বলছে। তো আলটিমেটলি সমীকরণটা কি হয়েছে, মেইন সমীকরণে এক্স এর জায়গায় দেখো 1 বাই এক্স বসাইছি, আর কিচ্ছু না। খেয়াল করো মেইন সমীকরণে এক্স এর জায়গায় 1 বাই এক্স বসছে। সো এইরকমভাবে সবগুলাকে আনা যায়, সবগুলাকে আনা যায়, খুবই সিম্পল। এগুলো তোমরা অনেকে একাডেমিকে পড়ে আসো, এগুলো একাডেমিকের জিনিস। খেয়াল করো, তা আমরা কি করব, আমার যদি আমার ধরো আমি বলি তোমারে যে আমার এই সমীকরণটা মেইনলি দেওয়া আছে, এই সমীকরণের আমার মূল বলা আছে আলফা বিটা। হ্যাঁ, এখন আমারে বিভিন্ন টাইপের শর্ত দিয়ে বলতে পারে যে এই মূল বিশিষ্ট সমীকরণ বের করো, ওই মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তখন কিভাবে করব, দেখো যদি মাইনাস আলফা মাইনাস বিটা, মাইনাস আলফা মাইনাস বিটা যুক্ত মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলো, তুমি কি করবা, এক্স এর জায়গায় সরাসরি মাইনাস এক্স বসাই দিবা। আমার মেইন সমীকরণে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো, এটা আমার মেইন সমীকরণ। যদি বলে মাইনাস আলফা মাইনাস বিটা বিশিষ্ট সমীকরণ বের করো, তুমি কি করবা, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবা, ব্যাস শেষ। আমি এটা তো বললামই যে যদি 1 বাই আলফা 1 বাই বিটা যুক্ত সমীকরণ বের করতে বলে আমি কি করব, এক্স এর জায়গায় 1 বাই এক্স বসাবো। মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা বললে এক্স এর জায়গায় মাইনাস 1 বাই এক্স। আলটিমেটলি খেয়াল করো এই যে আলফা বিটার জায়গায় আলটিমেটলি আমার এক্সটা বসতেছে। হ্যাঁ, এরকম আর কি। এবার দেখো যদি আলফা প্লাস পি বিটা প্লাস পি বলে, প্লাস বললে আমি কি করব, এক্স এর জায়গায় এক্স মাইনাস পি বসাবো। খেয়াল করো কেমন আসলে এদের মতো আর কি। এই যে আমার নির্ণেয় সমীকরণের মূল হলো এক্স, আমি তোমাকে একটু বোঝাই চলো। আমার লাগবে হলো আলফা প্লাস পি আর বিটা প্লাস পি বিশিষ্ট সমীকরণ। সো এই সমীকরণের চলক কি এক্স, তার মানে কি এক্স সমান আলফা প্লাস পি। তাহলে এখান থেকে দেখো আলফার ভ্যালু আসে এক্স মাইনাস পি। এই আলফাটা আবার কার মূল, আলফাটা আবার এই সমীকরণের মূল, তার মানে আলফার মান দ্বারা সিদ্ধ হবে। তো এই জন্য দেখো আমি কি করি, এক্স এর জায়গায় সরাসরি ওই এক্স মাইনাস পিটা বসাচ্ছি। তুমি কিভাবে মনে রাখবা, যদি আমি এখানে প্লাস বিশিষ্ট মূল চাই, আমি আলটিমেটলি এখানে মাইনাস বসাবো। যদি আমি মাইনাস বিশিষ্ট মূল চাই, আমি এক্স এর জায়গায় প্লাস বসাবো। দেখো আমি এখানে গুণ বিশিষ্ট মূল চাচ্ছি যে পি আলফা পি বিটা, তাহলে আমি এক্স এর জায়গায় বসাবো এক্স বাই পি। ভাগ চাইলে তুমি গুণ বসাবা। একটা এক্সাম্পল দিয়ে চলো, ধরো আমার
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর মূল আমি বললাম আলফা বিটা। এখন তোমাকে বের করতে বললো যে পি আলফা, খেয়াল করো এখানে কি বলা, পি আলফা পি বিটা, এই টাইপের সমীকরণটা বের করতে বললো। তাহলে আমি কি করব, দেখো এখানে গুণ আকারে আছে, তাহলে আমি মেইন সমীকরণে এক্স এর জায়গায় বসাবো এক্স বাই পি। বসাও তো কি আসে দেখো, তাহলে এ ইন্টু এক্স বাই পি স্কোয়ার বি ইন্টু এক্স বাই পি প্লাস সি ইকুয়াল টু 0। এইটা তুমি জাস্ট স্কোয়ার করে লসাগু করো, তোমার যে সমীকরণটা দিবে সেটা হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত এই মূল বিশিষ্ট সমীকরণ। ওকে, সো বিষয়গুলো খুবই সিম্পল। এখানে যদি আমার গুণ আকারে বলে আমি এক্স এর জায়গায় এক্স ভাগ আকারে বসাবো। যদি এখানে আমার ভাগ বিশিষ্ট মূল চাই যে আলফা বাই পি বিটা বাই পি মূল বিশিষ্ট সমীকরণ, আমি কি করব, এক্স এর জায়গায় গুণ আকারে বসাবো। এবার দেখো এখানে কি আছে, স্কোয়ার যুক্ত, তাহলে কি বসাবা, রুট বসাবা। এখানে আছে কিউব যুক্ত, তুমি কি করবা, কিউব রুট ওভার বসাবা। মানে উল্টা কাজ আর কি আলটিমেটলি। তুমি খেয়াল করো আমি যেটা বলি, আমার নতুন সমীকরণের মূল এক্স ইকুয়াল টু আলফা কিউব, আলফার মান কি, কিউব রুট ওভার অফ এক্স। তাহলে এটাই কিন্তু আমি মেইন সমীকরণে বসাবো, আমি কিন্তু এটাই মেইন সমীকরণে বসাবো। সো এই জন্য দেখো এখানে এক্স এর জায়গায় এটা বসাচ্ছি। সো আমি একটু সামারি করি, এগুলো আসলে সিম্পল, তুমি একটু জাস্ট খেয়াল রাখলে হবে। আমার কাজ হইতেছে আমার একটা সমীকরণের মূল দিয়ে দিবে আলফা বিটা, সেখান থেকে আমাকে বিভিন্ন টাইপের সমীকরণ বের করতে বলতে পারে, যে 1 বাই আলফা 1 বাই বিটা যুক্ত বা সামথিং ইন্টু আলফা যুক্ত, এরকম বলতে পারে। তোমার কাজ হইল মেইন সমীকরণে এই জিনিসগুলো রিপ্লেস করা। মেইন সমীকরণে জিনিসগুলো রিপ্লেস করলে যে সমীকরণটা তৈরি হবে ওইটা আমার কাঙ্ক্ষিত সমীকরণ। ওকে, একটু প্র্যাকটিস করো, তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকে যাও, দেখো অনেকগুলো কোশ্চেন এখান থেকে আসে, তোমার একাডেমিকেও আসে। সো একটু প্র্যাকটিস করো, দেখবা হয়ে যাবে। হয়ে যাবে, আশা করি এটা সবাই বুঝতে পারছো। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, পারবো। ওকে, এটা অ্যান্সার করো। দেখো এই সবচেয়ে বেশি আসে 1 বাই আলফা 1 বাই বিটা এই টাইপের জিনিসগুলো। তাহলে আমাকে বলো তো অ্যান্সার কী হবে। দেখো আমার কি বলছে, যে এই সমীকরণের মূল হইল আলফা বিটা। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি। আমাকে 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। এটা কিন্তু নর্মাল ওয়েতে করা যায়, এখান থেকে তুমি আলফা বিটার দুইটা শর্ত আনবা, তারপর এখান থেকে শর্ত অ্যাপ্লাই করে করা যায়, আমরা বেসিক ওয়েতে করতে পারি। বাট আমরা শর্টকাটসে কীভাবে করব, দেখো এখানে যেহেতু 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে, আমি কি জানি, এই যে যদি আমার 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলে, এক্স এর জায়গায় বসাবো 1 বাই এক্স। এগুলো কিন্তু একটাও মুখস্থ করা না, আমি কিন্তু তোমাকে বোঝাইলাম কেমনে মনে রাখবা। প্লাস থাকলে মাইনাস বসাবা, গুণ থাকলে ভাগ বসাবা, এখানে স্কোয়ার থাকলে রুটা ভরা বসাবা, উল্টা আর কি। সেগুলো কিন্তু মুখস্থ করার কিচ্ছু নাই। তাহলে 1 বাই আলফা 1 বাই বিটা বললে কি বসাবো, এক্স এর জায়গায় 1 বাই এক্স বসাবো, বসাও। তাহলে এখানে হবে কি 6 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার 5 ইন্টু 1 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। একটু গুণ করে দাও চলো। তাহলে 6 বাই এক্স স্কোয়ার 5 বাই এক্স প্লাস 1। এবার তুমি এক্স স্কোয়ার দ্বারা আবার গুণ করো, তাহলে কি আসে 6 মাইনাস 5x প্লাস এক্স স্কোয়ার। তো অ্যান্সার কোনটা, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এই যে এটা আমার অ্যান্সার। পারবা, খুবই সিম্পল, খুবই সিম্পল। তুমি একটু জাস্ট 1-2 বার দেখো এই জিনিসগুলা, কোশ্চেন ব্যাংকে যাও, প্র্যাকটিস করো, পারবা। ওকে, পারবা, কোথা সোজা আছে। ঠিক আছে ভাই, পারবো ইনশাল্লাহ। এবার দেখো একটা মূল অন, এটা পরীক্ষায় খুব একটা আসবে এই বিষয়টা এমন না, আসতে পারে, বাট এটা একটা ট্রিক্স, তুমি যদি জাস্ট মনে রাখো তুমি অনেক কিছু ধরতে পারবা, অনেক ফাস্ট ধরতে পারবা। দেখো যদি দ্বিঘাত সমীকরণে 2টা মূল থাকবে, তো যদি একটা মূল 1 হয়, খেয়াল করো দ্বিঘাত সমীকরণে মূল থাকবে টোটাল 2টা। সো যদি তার মধ্যে একটা মূল 1 হয়, তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, সেটা কি, সেটা হচ্ছে ওই সমীকরণের সকল সহগগুলোর যোগফল 0। খেয়াল করো, ধরো এটা হচ্ছে আমার একটা দ্বিঘাত সমীকরণ। সো আমি বললাম এই দ্বিঘাত সমীকরণের মূল 2টা হবে, তো একটা মূল হচ্ছে 1, আরেকটা মূল ধরো সামহাও যে কোনো কিছু হোক, একটা মূল বললাম হচ্ছে 1,
একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল বললাম হচ্ছে 1। এটা বলার পরে আমি কি বুঝবো, আমি কি আসলে এখান থেকে আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে দেখো এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ, এই ধ্রুবপদ, এই তিনটার যোগফল 0। এটা মেইনলি আমার আলটিমেট টার্গেট। যদি একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণের একটা মূল 1 হয়, তার মানে হইতেছে সমস্ত তিনটার সহগের যোগফল 0 হবে। এই যে একটা বি সি, এই তিনটা সহগের যোগফল কত হবে? 0 হবে। একটা এক্সাম্পল দিয়ে চলো, তুমি ক্যালকুলেটরে চেক করো, থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো তো এর একটা মূল 1 আসে কিনা? আসবে। আমি কেমনে বললাম? আমি এমনে বলতে পারছি, দেখো এখানে কি হচ্ছে, এর সহগ হলো 3, এর সহগ -2, এর সহগ কত? -1। দেখো তিনটার যোগফল 0, তাই না? তিনটার যোগফল 0 না, তাহলে কি একটা মূল 1 হবেই। সো তুমি এখান থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে, যদি একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি 1 হয়, তার মানে কি ওই সমীকরণের সহগগুলোর যোগফল 0। পারবা? অবশ্যই পারার কথা। এটা আমাকে একটু বলো, এর মূলদ্বয় বের করতে বলছে। এখন তুমি তো বুঝবা ভাই আসলে এটা আমি কিভাবে করব, এটা তো অনেক কঠিন হবে, তাই না? একটু জাস্ট থিঙ্ক করবা, তুমি যখন দেখবা যে এরকম দ্বিঘাত সমীকরণ, তুমি একটু তাকাবা যে সহগগুলো যোগ করলে সামহাও 0 আসে কিনা। যদি একবারে 0 চলে আসে, তাহলে কিন্তু আমি প্রথমে ধরে ফেলবো একটা মূল হচ্ছে 1। চলো দেখি, দেখো a মাইনাস বি, এর সহগ b মাইনাস সি, ধ্রুবপদ c মাইনাস সি, দেখো যোগফল 0। তার মানে আমি যেহেতু সহগ ত্রয়ের যোগফল 0, আমি প্রথমে বলবো একটা মূল হচ্ছে 1। একটা মূল বের করা শেষ, তবে আমরা আরেকটা মূল বের করি। ধরো একটা মূল যদি 1 হয়, আর একটা মূল হলো আলফা, তাহলে আমার মূলদ্বয়ের গুণফল কত? c বাই a। তো এটা বাই এটা, তাহলে আলফার ভ্যালু কত? c মাইনাস a ডিভাইডেড বাই a মাইনাস b। দেখো হয়ে গেছে। সো একটা মূল হচ্ছে এটা, আর একটা মূল হচ্ছে 1। বুঝছো? সো তুমি যখনই একটু দেখবা যে সমীকরণের সহগগুলা যোগ করলে 0 আসতেছে, তুমি সরাসরি বলবা ওই দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে 1। আশা করি সবাই পারবে, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের। ঠিক আছে ভাই, বুঝছি। এবার আসো সাধারণ মূল। দেখো নর্মাল ক্ষেত্রে সাধারণ মূল নিয়ে তোমার খুব একটা এমসিকিউ আসে না, বাট আমি একটু বলে রাখি। ধরো যে আমারে বললো যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 একটা সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 এই আরেকটা সমীকরণ। এখন এই দুইটা সমীকরণের সাধারণ মূল আছে কিনা, এটা আমার ধরো পরীক্ষায় বের করতে বল। এটা আসলে বলে না, খুব সহজ। এগুলা তুমি কি করতে পারো, তোমার যদি একাডেমিক বা ধরো যে কোনো পরীক্ষা আসুক, তুমি যেটা করতে পারো, এই দুইটা সমীকরণ সমাধান করে তার মূল বের করতে পারো। তার মূল তুমি বের করে দেখবা যে কোনো কমন মূল আছে কিনা। ধরো সো নর্মাল ক্ষেত্রে সাধারণ মূল বের করতে আমরা কি করতে পারি, আমরা যদি সরাসরি সমীকরণ দিয়ে দেই, সমীকরণ সমাধান করব, সমাধান করে আমি হচ্ছে দেখব যে কোনো মূল আসলে মিল আছে কিনা। এটা নর্মাল ওয়ে এবং এটা সবচেয়ে সেফ ওয়ে। এখন আরেকটা ওয়ে আসলে করা যায়, ওকে? সেটা কি? সেটা হচ্ছে তুমি যেটা করতে পারো, তুমি হলো এই দুইটা সমীকরণ যে পরস্পর বিয়োগ করে তুমি এক্স এর মান বের করতে পারো। সো এক্স এর মানটা আসলে কি সমীকরণের সমাধান না? তো এক্স এর মান বের করলে সেটাই যে আমার সাধারণ মূল হবে বিষয়টা এমন না, কিন্তু তোমাকে আবার শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে আলটিমেটলি ওইটা সমীকরণগুলোকে সিদ্ধ করতেছে কিনা। সো এটা আসলে এমসিকিউতে খুব একটা আসে না। আমি তোমাকে একটা কোশ্চেন দেখাই নর্মালি, দেখো এটা খেয়াল করো একটু। এটা আসছে দেখো গুচ্ছে 23-24, এখানে বলতেছে এই দুইটা সমীকরণদের সাধারণ মূল থাকলে এ কত। সো এখানে দেখো আমার কিন্তু সমীকরণ দুইটা একদম পরিপূর্ণভাবে দেওয়া নেই, আমি যে সমাধান করে সাধারণ মূল বের করব বিষয়টা এমন না। তো এই ক্ষেত্রে আমি কি করব, আমি যেটা করতে পারি, আমি সমীকরণ দুইটার এক্স স্কোয়ারের সহগকে সেম রেখে বিয়োগ করতে পারি। দেখো এর এক্স স্কোয়ারের সহগ 1 আছে, তাহলে সমস্যা নাই। যদি আমরা সহগগুলা সেম না থাকতো, আমরা সহগ সেম করে নিতাম। এবার বিয়োগ করো। দেখো সহগ কেন সেম করতেছে, আমার কাজ হলো এখান থেকে এক্স এর মানটা বের করা। তাহলে বিয়োগ করলে দেখো এক্স স্কোয়ার বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, থ্রাইস এক্স
সমান a, তাহলে x সমান কি a/3। দেখো এই x কিন্তু খেয়াল করো তুমি, x খেয়াল করো, x কিন্তু এই সমীকরণেরও চলক, x কিন্তু এই সমীকরণেরও চলক, তার মানে এটা কিন্তু আমার সাধারণ মূল, যেটা দুইটা সমীকরণকে সিদ্ধ করবে, দুইটা সমীকরণকে সিদ্ধ করবে। এবার তোমার কাজ হলো এর মানটা বের করা। তাহলে তুমি জাস্ট একটা সমীকরণে বসাও। দেখো যেহেতু x এই সমীকরণের চলক, তো অবশ্যই x এর মান সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে কি বলতে পারি আমি, x এর ভ্যালু বসাও a/3² মাইনাস 11x, x মানে কি a/3 প্লাস a = 0। তুমি এখান থেকে সমাধান করে এর মানটা সরাসরি নিয়ে আসো। সো আমি মেলে তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি সাধারণ মূল একটা বের করতে দেয়, তুমি নর্মাল সমীকরণ দিলে সমাধান করবা, সমাধান করে দেখবা যে কোনটা উভয় সমীকরণের মূল। আর তোমার যদি এরকম আসল সমীকরণ না দিয়ে নর্মাল একটা আননোন চলকের মাধ্যমে দেয়, যেখানে তোমার সমাধান করা যাচ্ছে না, তুমি সেখানে কি করতে পারো, সমীকরণ দ্বয়ের x² এর সহগ সেম রেখে বিয়োগ করতে পারো। তখন তুমি x এর যে মানটা পাবা ওইটা সাধারণ মূল হবে তখনই যখন সেটা দুইটা সমীকরণকে সিদ্ধ করবে। সো এটা এমসিকিউতে খুব একটা আসবে না, তুমি জাস্ট কনসেপ্টটা তোমাকে জানায় রাখলাম, আমি জাস্ট তোমাকে কনসেপ্টটা জানায় রাখলাম। ঠিক আছে ভাইয়া, বুঝছি। আচ্ছা খেয়াল করো, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস তোমাকে একটু বলে দেই, সেটা হলো দেখো যদি দুইটা সমীকরণের, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই যে a1x² b1x প্লাস c1 = 0, a2x² b2x প্লাস c2 = 0, এই দুইটা সমীকরণ। হ্যাঁ, এখন এই দুইটা সমীকরণের দুইটা মূলই সাধারণ, মানে ধরো এর যা মূল এরও তাই মূল, দুইটা সমীকরণের দুইটা সমাধানই সেম। কখন হয় বলো তো, যখন এই যে সহগদ্বয়ের অনুপাত সেম হয়। ওকে, c1/c2 হয়। তো আলটিমেটলি এখানে এরা দুইটা আসলে একই সমীকরণ, জাস্ট সহগদ্বয়ের মধ্যে একটু ইন্টারচেঞ্জ বা একটু গুণ ভাগ করা আছে। সো তুমি এটা মনে রাখো, এটা জানো আশা করি, যে যখন দুইটা সমীকরণের দুইটা মূলই এক হয়, দুইটা মূলই সাধারণ হয়, তখন কি সহগদ্বয়ের অনুপাত সেম। ওকে ভাইয়া, বুঝছি, ঠিক আছে। এবার আসো আমার ভাগশেষ উপপাদ্য, এটা থেকে এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, বুঝছো। দেখো এটা মেনে তোমার মানে কি বলবো, শর্টকাটস বলবো না, একটা থিওরি। খেয়াল করো, যদি f(x) কে x - a দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে f(a). খেয়াল করো আমার কথাটা শোনো জাস্ট। f(x) একটা ফাংশন, আমি যদি f(x) কে x - a দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষটা কি হবে, ভাগশেষ হবে f(a), মানে জাস্ট এর মানটা তুমি মেইন সমীকরণে বসাবা, x এর জায়গায় বসাবা, তাহলে তোমাকে যে ভ্যালুটা আউটপুট দিবে ওইটাই তোমার ভাগশেষের ভ্যালু। কি বললাম, f(x) কে যদি আমি x - a দ্বারা ভাগ করি, ভাগশেষ কি হবে f(a). এখন যদি কেউ বলে ভাই আমি f(x) কে x + a দ্বারা ভাগ করব, তখন ভাগশেষ কি হবে বলো তো, f(-a). মানে আলটিমেটলি তোমার কাজ হলো এখানে যেটা থাকবে, এই দেখো এখানে কি মাইনাস ইন্টু মাইনাস সামথিং। খেয়াল করো এখানে কেমন লেখা যায়, মাইনাস মাইনাসে, মানে ফরম্যাটটা হবে x - সামথিং। সো আমার ভাগশেষটা হবে কি এই জিনিসটা। তো এটুকু তোমার মনে রাখতে পারলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি একটু কোশ্চেন খেয়াল করো, দেখো এখানে বলছে কি, এই বহুপদীটিকে x - 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। খেয়াল করো, খুব সহজ, আমার বহুপদী হচ্ছে এইটা, তাই না? হ্যাঁ, তাহলে আমি ভাগ করতেছি কি দ্বারা, x - 4। আমি কি পড়ে আসছি, যদি আমি x - a দ্বারা ভাগ করি, ভাগশেষ কি f(a). তাহলে x - 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, f(4). বসাও, 16, 64, 12, 92 অ্যান্সার। খুব সহজ। ওকে, তো এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল রেখো। তোমার কাজ হইলো এখান থেকে এর মানটা মেইন সমীকরণে বসাবা, তাইলে তোমার ভাগশেষ চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা আসি বহুপদীর সর্বশেষ টাইপ। এটা আমি এখানে তোমাকে ব্যাখ্যা করব না, এটা আমি ডিফারেন্সিয়েশনে ভালো করে পড়ে আসছি।
বহুপদী রাশির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। তবে এখানে যেহেতু বহুপদী পড়াচ্ছি একটু জাস্ট দেখাই দেই, খেয়াল করো। নর্মালি আমার এটা একটা বহুপদীর সমীকরণ, ধরো যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, সরি জিরো না, এটা রাশি, বহুপদী রাশি। সো এই বহুপদী রাশির কি সর্বোচ্চ আর সর্বনিম্ন মান আছে। এখন দেখো, যদি দুইটা কেস চিন্তা করো, যদি এর মানটা জিরোর চাইতে বড় হয় তখন আমি এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ পয়েন্টের সর্বনিম্ন মান পাই, সর্বনিম্ন মান পাই। আচ্ছা, আমি কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্লাসে সবগুলা সুন্দর করে লিখে দিছি এই পার্টটুকু, আমি জাস্ট এখানে একটু রিভিউ করতেছি তোমাদের। তোমরা ডিফারেন্সিয়েশন ক্লাসটা করলে এটা সম্পূর্ণ বুঝে ফেলার কথা। এবার যদি এমন হয় যে তোমার এর মানটা লেস দ্যান জিরো, এই যে এর মানটা, তখন আমি এই সেম এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ বিন্দুতে ম্যাক্সিমাম ভ্যালু পাই, ম্যাক্সিমাম ভ্যালু পাই। ওকে, সো বহুপদী রাশি বা বহুপদী ফাংশানের আমি এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ, বি এ কোন জায়গা থেকে আসলো, এই যে বি এ, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ পয়েন্টে আমি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো। এই ক্ষেত্রে এর মান লেস দ্যান জিরো হলে ম্যাক্সিমাম ভ্যালু পাই, এর মান গ্রেটার দ্যান জিরো হলে মিনিমাম ভ্যালু পাই। এখন সেই ম্যাক্সিমাম বা মিনিমাম এর মানটা কত, মানটা মনে রাখবো মাইনাস ডি বাই ফোর এ। ডি মানে কি নিশ্চায়ক, বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এ। ওকে, সো আমি এটা কিন্তু ডিফারেন্সিয়েশনে পড়াইছি, আবারও বলতেছি, আমি জাস্ট এখানে একটু সামারি করে দিই আরেকবার। তুমি মেনলি দেখবা এটা বহুপদী রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ বিন্দুতে, এটা ডিফারেন্সিয়েশন করে আসে। আর সেই সর্বোচ্চ বা সর্বনিম্ন ভ্যালুটা কত, ভ্যালু হচ্ছে মাইনাস ডি বাই ফোরে। ডি মানে কি নিশ্চায়ক, নিশ্চায়ক বাই ফোরে। এটা অ্যান্সার করো। দেখো এর ন্যূনতম মান, তো তোমাকে কোশ্চেনে মেইনলি ম্যাক্সিমাম সময় বলবে যে বৃহত্তম মান বের করো বা ক্ষুদ্রতম মান বের করো। সো আলটিমেটলি সেটা ম্যাক্সিমাম ভ্যালু হোক বা মিনিমাম ভ্যালু হোক, সেটা কিন্তু আসলে একটাই, মানে একটা জিনিসই। সো তোমার একটা বহুপদী রাশির হয় ম্যাক্সিমাম থাকবে নাই মিনিমাম থাকবে, যে কোনো একটা বের করতে বলবে। তাহলে দেখো এর মিনিমাম ভ্যালু কত বলো তো, সূত্র একটাই, মাইনাস ডি বাই ফোর এ। এখানে নিশ্চায়কের মান কত, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বসাও, এর ভ্যালু হচ্ছে 1, বসালে হয়ে যাবে। ওকে, সো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে ভাই। সো এই কোশ্চেনটা আমি জাস্ট তোমাকে একটু দেখাবো কিভাবে ফাস্ট করা যায়, আমাদের মোটামুটি সব টাইপই শেষ বহুপদীর, এটা একটু খেয়াল করো জাস্ট দেখো। বলতেছে এই সমীকরণের মূলগুলা হচ্ছে আলফা বিটা গামা, এটার মান কত। এটা অনেকে অনেক বড় করে করো আর কি পরীক্ষা আসলে, এটা অনেক ফাস্ট করা যায়। দেখো, সো আমি যেহেতু বলতেছি এই সমীকরণের মূল আলফা, তার মানে কি আলফা দ্বারা সিদ্ধ হবে। ওকে ভাইয়া, এই সমীকরণের যেহেতু মূল বললাম বিটা, তার মানে কি বিটা দ্বারা সিদ্ধ হবে। ওকে ভাইয়া, এই সমীকরণের মূল যেহেতু গামা, তার মানে কি গামা দ্বারা সিদ্ধ হবে। এতটুকু সবাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার যোগ করো তো কি আসে, 3 ইন্টু আলফা কিউব বিটা কিউব গামা কিউব ইকুয়াল টু কত, 3। তাহলে আমার মান বের করতে হবে কার, এই যে আলফা কিউব বিটা কিউব গামা কিউবের ভ্যালু কত হবে বলো তো, 1 হবে। এটা অ্যান্সার। দেখছো কত ফাস্ট করা যায়। তো এটা আমি জাস্ট তোমাকে একটু দেখায় রাখলাম, এটা পরীক্ষায় অনেক বেশি আসে, তুমি এভাবে অনেক ফাস্ট করে ফেলতে পারবা। ওকে, ঠিক আছে। সো আমাদের বহুপদীর সমস্ত শর্টকাটস এ পর্যন্তই, ঠিক আছে। সো তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করার পরে একটু জাস্ট কোশ্চেন ব্যাংকে যাবা, সবগুলা তুমি হলো যে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবা, তাইলে হয়ে যাবে। তোমার যদি এই ক্লাস রিলেটেড আরও কোনো সমস্যা থাকে তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, ইনশাল্লাহ আমি তোমাকে সাহায্য করব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। এখন আসলে অনেক বেজে গেছে, এখন তোমার বাজে প্রায় হলো 1:30। আমি আসলে এত রাত পর্যন্ত ক্লাস কখনো রেকর্ড করি না, বাট হইলো তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা বা তোমাদের এই ক্লাসগুলো অনেক ফাস্ট লাগবে, এই জন্য আসলে রেকর্ড করা। সো আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।